অর্পেট নাও খাই, রাজকর দেয়া চাই। রাজার ফরমান যদি প্রজার জীবনে স্থিতিশীলতাকে নষ্ট করে তবে বড় মুশকিল। বিরোধীরা নোট বাতিলকে এমনই এক আজব সিদ্ধান্ত বলে চিহ্নিত করার চেষ্টা করছেন। এবার ঘরে কত টাকা মজুত রাখা যাবে সেটাও নাকি ঠিক করে দেবেন সরকার বাহাদুর। শোনা যাচ্ছে এমন জল্পনার কথাও। সেই জল্পনা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে জানিয়ে সংশয় নেই তা হলো চাকুরিজীবীর চিন্তা বাড়িয়ে আজ কমেছে ইপিএফের সুদ। পিপিএফের সুদও নাকি কমতে পারে, এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। কানপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই নোট সিদ্ধান্তের পক্ষে সওয়াল করছেন, একই রাজ্যে জৌনপুরের জনসভায় তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। বললেন গুটি কয়েক ধনীর জন্য কোটি কোটি সাধারণ মানুষের দুর্ভোগ ডেকে এনেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি আজ বাঁকুড়ায় মোদী সরকারকে ফের আরেকবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট নিয়েই তাপুত্তাপের মাঝে আসুন শুরুতেই দেখি কোন কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তের সম্ভাবনায় চিন্তার ভাঁজ আম আদমির কপালে। যত বিধিনিষেধ কি শুধুই সাধারণ মানুষের জন্য? নিজের টাকা এখনো নিজের ইচ্ছে মতো তোলা যাচ্ছে না। আর এরই মধ্যে চাকুরিজীবীরা শেষ জীবনটুকু কাটানোর জন্য যে প্রভিডেন্ট ফান্ডের ওপর ভরসা করে থাকেন সেখানেও কোপ দেওয়া হলো। ইপিএফ এ সুদের হার 8.8% থেকে কমিয়ে 8.65% করা হলো। लास्ट ईयर में 8.8% दिया था, लेकिन इस टाइम में जो है हम लोग 8.65% जो दिया जा रहा है, इसको हम तुलना करेंगे तो हमारा सबसे ज्यादा है। এই কি अच्छे दिन मोदी सरकारेर उद्देश्य प्रश्न छुड़े दिए कांग्रेस। कर्मचारियों और इस देश के साधारण आदमियों की मेहनत की कमाई पर वार बंद कीजिए और अपनी बद इंतजामी और बदनीयत जिसकी वजह से ये संकट पैदा हुआ है देश में, इसका इंतजाम कीजिए। আর শুধু ইপিএফই নয়, পিপিএফ এর মতো স্বল্প সঞ্চয় সুদের হারও আরও কমতে পারে। ফিক্সড ডিপোজিটে সুদের হার আগেই কমেছে, এবার ফের কমলে মধ্যবিত্তের মাথায় হাত পড়তে বাধ্য। সাধারণ মানুষ যে সঞ্চয় তহবিলগুলির উপর নির্ভর করে থাকেন সেগুলিতেই সুদের হার কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে টাকা রেখেও যা রিটার্ন পাওয়া যাবে তাতে জল গরম হবে না। মানুষের জীবন জীবিকাকে এরা পদদলিত করছে নানাভাবে। আগে নোট বাতিল করেছে, এখন আবার ইপিএফ কে কমিয়ে দিয়ে শ্রমজীবী মানুষের ক্ষতি করছে। চা বাগান জুট মিলের শ্রমিকরা মৃত্যুর মিছিল তৈরি করলে এরা আনন্দিত হবে। 56 ইঞ্চি বুক আরো 62 ইঞ্চি হবে। মধ্যবিত্তের উদ্বেগ অবশ্য এখানেই শেষ নয়। আগামী দিনে আপনি বাড়িতে নগদ কত টাকা রাখতে পারবেন সেটাও নাকি বেঁধে দিতে পারে সরকার। কালো টাকার রমরমা কিভাবে আটকানো যায় তা দেখতে 2014 সালে একটি সিট তৈরি করে সুপ্রিম কোর্ট। এবছর 14 জুলাই সর্বোচ্চ আদালতে পঞ্চম রিপোর্ট পেশ করে সিট। সেখানে তারা প্রস্তাব দেয় কালো টাকা আটকাতে গেলে ঘরে নগদ মজুদের পরিমাণ কমাতে হবে। তাই বাড়িতে মজুদ নগদের ঊর্ধ্বসীমা 15 লক্ষ টাকা করা হোক। 3 লক্ষ টাকার বেশি নগদের লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। उससे बहुत बड़ी राहत मिलेगी करप्शन में। करप्शन में अभी नंबर ऑफ पर्सन्स आर एक्सेप्टिंग कैश एंड एट द सेम टाइम अपार्ट फ्रॉम द कैश फॉर द करप्शन लार्ज अमाउंट इज यूज्ड बाय द गैंगस्टर्स। दैट वुड बी अंडर कंट्रोल। অর্থমন্ত্রকের বক্তব্য, নোট বাতিলের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ হিসেব বহির্ভূত কালো টাকা উদ্ধার হচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। নগদের এই স্রোত আটকাতে গেলে আগে নগদ মজুতে হ্রাস টানতে হবে। তার জন্য কি কি রাস্তা আছে সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। সিটের সুপারিশ নিয়েও চলছে বিচার বিবেচনা। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেউ যদি আয়ের উৎস ঘোষণা করেন, সেই আয়ের জন্য কর দেন, তাহলে তিনি ঘরে কত টাকা রাখবেন সেটা সরকার কেন বেঁধে দেবে? যদিও সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এর দাবি, নগদের পরিমাণ বেঁধে দেওয়ার কোনো পরিকল্পনাই সরকারের নেই। আর জীবন যুদ্ধে নাজেহাল মধ্যবিত্তের এত শত চিন্তা করতে করতে কার্যত রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। মোদী বলে চলেছেন 50 দিন গেলে সমস্যা কমবে। एक कठिनाई भांति भांति की कठिनाइयां आती रहेगी, कभी कम दिखती होगी, कभी बढ़ती दिखती होगी। 50 दिन तक ये होने वाला है, ये मैंने पहले दिन कहा था। কিন্তু এখন যে সমস্যা চলছে তার থেকে রেহাই মিলবে কি করে? ফের রাজ্যে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে কোচবিহারের দিনহাটায়। সোমবার ভোর থেকে দিনহাটার গোসানি মোড় এলাকায় স্টেট ব্যাংকের শাখায় লাইন দিয়েছিলেন বছর 55 ধনেশ্বর বর্মন। দুপুর 2টো নাগাদ ব্যাংকের লাইনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। বাড়ির একমাত্র রোজগারের সদস্য ছিলেন ধনেশ্বর। এখন কি করে চলবে সংসার? সবাই বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এর উত্তর কেউ কি দিতে পারবেন? এবিপি আনন্দ।
জয়প্রকাশ মজুমদারকে দিয়ে শুরু করবো। জয়প্রকাশ দা, কানপুরে প্রধানমন্ত্রীর সভায় পুরোটা আজকে মোদির ফোকাসে ছিলেন গরিব মানুষ। বললেন গরিব মানুষ, কৃষক, মজদুর, দলিত, শোষিত সবার জন্য তিনি আছেন। বলার আধ ঘন্টার মধ্যে ইপিএফ এর সুদ কমলো। 4 কোটি মানুষের ইপিএফ অ্যাকাউন্ট আছে, আমি পরিবারগুলোকে ধরলে 20 কোটি। এরা কেউ শিল্পপতি নয়, সাধারণ মানুষ। লেবার মিনিস্ট্রি অফিসিয়ালি ঘোষণা করেছিল যে এই আর্থিক বছরে 409 কোটি টাকা উদ্বৃত্ত হয়েছিল। ইপিএফ এ সুদ কমানোর প্রয়োজন হলো কেন? 1, 2 হচ্ছে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে যে নেক্সট পিপিএফ এ সুদ কমবে, স্বল্প সঞ্চয়ে সুদ কমবে। খুব দরকার এই সাধারণ মানুষ, যেখানে একটা বিভ্রান্তি আছে দেশে, সেখানে এই কোনটা কমবে সেটা নিয়ে আমাদের এখন থেকে, যেটা কমেছে সেটা নিয়ে বলছি। ইপিএফ যেটা আপনি বলছেন, তাতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি আছে, এবং ট্রাস্টিতে আছে সমস্ত ট্রেড ইউনিয়ন লিডাররা। ট্রেড ইউনিয়ন যা আছে, ইনটাক যেরকম আজকে ঘোষণাটা করেছেন কে না, ইনটাকের ভাইস প্রেসিডেন্ট এই ঘোষণাটা করেছে, কংগ্রেসের কিন্তু ইনটাক মনে রাখবেন, কংগ্রেস অ্যাফিলিয়েটেড। না 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 না, মিটিংয়ে ছিলেন বলে না, ট্রাস্টি ডিসিশন নিয়েছে। কেন? এটাকে কারেকশনাল করেছেন ওই পিপিএফ এবং অন্যদের সঙ্গে অ্যাট পার করার জন্য। এটা 0.15% কারেকশনাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। সুতরাং এই জিনিসটা যখন একটা ট্রাস্টি বোর্ড যেখানটাতে আছে সমস্ত দল, সমস্ত ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা মিলে বসে করছে, আপনি সেটা আপনি বলছেন আর্থিকভাবে জরুরি ছিল। এই তো আপনি না, এটা আর্থিকভাবে জরুরি নাকি কারেকশনাল, এটা দিলে উত্তর দিতে হবে, এটা উত্তর দিতে হবে যে আইএনটিইউসিও এটাকে সাপোর্ট করেছে। কেন আইএনটিইউসি সাপোর্ট করেছে? কোনটা 0.15% ইপিএফ না না, কমানো নয়, কথা আমি তা বলেছি না। ইটস এ 0.15%, এটা কারেকশনাল অ্যাডজাস্টমেন্ট উইথ অল দ্য আদার সিমিলার ডিপোজিটস। সেখানেও কোটি কোটি লোক টাকা রাখছে। আজকে ভারতে নানা রকম আছে। আপনি পিপিএফ এর কথা বললেন, পিপিএফ এর সঙ্গে যদি আজকে মিলিয়ে করতে হয়, সমস্ত জায়গায় সমতা রাখতে হয়, একটা ইকোনমি যেভাবে চলে, তার জন্য এই কারেকশনাল অ্যাডজাস্টমেন্টের জন্য যে কারণে আপনি দেখবেন যে আজকের রিপোর্টে সমস্ত ট্রাস্টি বোর্ডের সমস্ত মেম্বাররা ইউনানিমাসলি বলেছেন যে 0.15% কারেকশনাল অ্যাডজাস্টমেন্ট দরকার। এটা নতুন, এটা আপনাদের থাকলে আমি দিই। ইউনানিমাসলি বলেছেন, এটা সবাই সর্বসম্মত হয়েছিল এই কথা, কিন্তু কোথায় আপত্তি আছে? কোথায় দেখান আপনি? না না না, আপনি আপত্তিটা দেখান। কোথায় কে আপত্তি? কোথাও স্টেটমেন্ট দেখান, কোথাও স্টেটমেন্ট দেখান। যারা আপত্তি নেই, যারা ছিল না না, যারা ছিল সব মানছি। আপনার প্রধানমন্ত্রী যখন বলছেন, প্রধানমন্ত্রী আসছেন না, এটা আমি প্রধানমন্ত্রী আসছেন না, কেন প্রধানমন্ত্রীকে টানছেন? আপনি প্রধানমন্ত্রীকে টানছেন কেন? স্বাধীন নাগরিক এফেক্টেড হচ্ছে, স্বাধীন ট্রাস্টি বোর্ড। আপনি প্রথমেই মুশকিল লেবার মিনিস্ট্রি একটা রোল থাকে করে স্বাধীন, আপনি জানেন না আমরা করে স্বাধীন একটা ট্রাস্টি বোর্ড সাধারণ মানুষকে, কারণ এইটা বহু কষ্টের পয়সা। আপনি জানেন না ট্রাস্টি বোর্ড মানে কি জানেন? আপনি ট্রাস্টি বোর্ড আমি আবার বলছি লেবার মিনিস্ট্রি স্বাধীন, প্রধানমন্ত্রীকে টানছেন ট্রাস্টি বোর্ড টানতে বাধ্য হচ্ছে। আচ্ছা, 1 ঘন্টা আগে সাধারণ মানুষ ম্যানেজ করে কে? সাধারণ মানুষ এফেক্টেড। আমি আপনার মত মানুষের কর্মচারী ট্রাস্টি বোর্ডটা তৈরি করুন। আমরা ক্রমশ ট্রাস্টি বোর্ড স্বাধীন, সেখানে প্রধানমন্ত্রী হবে না। যদিও আপনি এখনো বলতে পারেন যে আইএনটিইউসি এবং কংগ্রেস আলাদা, কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিল। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আবার জয়প্রকাশ বাবু বলবেন বিচারিতা, আইএনটিইউসি একমত হয়েছিল কিন্তু কংগ্রেস আমি বলার সময় যেন একটা, এই সরকার যে এই কয়েকদিনে যে সিদ্ধান্ত নিল, আমি ইকোনমিক্সের ছাত্র হিসাবে একটা জিনিস মনে করি, এর সঙ্গে কোনো অর্থ ব্যবস্থার লিঙ্ক, কোনো রিলেশন বা কোনো কিছু নেই। এটা পুরো সম্পূর্ণ রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে বিষয়টাকে করা, যাতে টোটাল ভারতবর্ষে এই যে তুমি মহারাজ সাধু হলে আজ আমরা সবাই চোর বটে, এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে। এটা হচ্ছে হাইয়েস্ট ফ্রড, এটা হাইয়েস্ট করাপশন স্বাধীনতার পর। এর থেকে বড় তঞ্চকতা আমার মনে হয় আর কেউ কোনো রাজনীতি করে না। উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর বক্তৃতা শুনেছেন, কি বলেছেন রাহুল? দেখো, आपने हिंदुस्तान के 1% अमीर लोगों को हिंदुस्तान का 60% धन
दिलवा दिया है। उन्होंने हिंदुस्तान के 99% गरीब लोगों से, ईमानदार लोगों से पैसा छीना और उस पैसे को बैंक में डलवाया। কানপুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন নিজের সরকারকে গরিবের সরকার আখ্যা দিতে চাইছেন, ঠিক তখনই উত্তরপ্রদেশের জৌনপুরে দাঁড়িয়ে সেই মোদীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাহুল গান্ধী। দেশের 50টি পরিবারকে সাহায্য করতেই কোটি কোটি সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করলেন রাহুল গান্ধী। उन्हीं 50 परिवारों ने, हिंदुस्तान के 1% अमीर लोगों ने 8 लाख करोड़ रुपया हिंदुस्तान के पब्लिक सेक्टर बैंक्स का रख रखा है, ले रखा है। 6-8 महीने आपका पैसा बैंक में रहे, तभी उस पैसे का प्रयोग कर्जा माफ करने के लिए किया जा सकता है। 1%কে সাহায্য করার 99% মানুষকে ভোগান্তিতে ফেলার এই সিদ্ধান্ত মোদী কেন নিয়েছেন সেই কারণও তাঁর জানা বলেই দাবি করেছেন কংগ্রেসের সহসভাপতি। सबसे ज्यादा धन सिर्फ 50 परिवारों के पास है। इन परिवारों के लोग नरेंद्र मोदी जी के साथ अमेरिका जाते हैं और वही 1% अमीर लोग उनको पैसा देते हैं, मार्केटिंग का, टीवी पे आने का, बड़े बड़े पोस्टर का, इश्तिहारों का, तो उनसे तो पैसा नहीं ले सकते। সুইস ব্যাংকে কালো টাকা নিয়েও মোদীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। विदेशी बैंक अकाउंट वालों को जेल में नरेंद्र मोदी जी ने डाला? नहीं, स्विट्जरलैंड की सरकार ने नरेंद्र मोदी जी को स्विस बैंक अकाउंट होल्डर्स की लिस्ट पकड़ा रखी है। সোমবার কানপুরে দাঁড়িয়ে ফের একবার নগদহীন লেনদেনের পক্ষে সওয়াল করেছেন মোদী। भाइयों बहनों, अब तो वक्त वो आया है कि हाथ लगाए बिना भी मोबाइल फोन से रुपयों का कारोबार किया जा सकता है। आपकी मोबाइल फोन ही आपकी बैंक बन जाती है। মোদী কেন বারবার নগদহীন লেনদেনের কথা বলছেন তার কারণও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন রাহুল। मोदी जी की कैशलेस इकोनॉमी की दुनिया में जब आपके जेब में से पैसा निकलेगा, 5% का कमीशन उन्हीं 50 परिवारों के जेब में जाएगा। রাহুল যখন মোদীর বিরুদ্ধে 50টি পরিবারের জন্য গোটা দেশকে লাইনে দাঁড় করানোর অভিযোগ করছেন, তখন মোদীও মরিয়া চেষ্টা করছেন নিজেকে গরিব দরদি প্রমাণ করতে। आज दिल्ली में आपने ऐसी सरकार बनाई है जो सरकार गरीबों को समर्पित है। दलित, पीड़ित, शोषित, उन्हीं के जीवन में बदलाव लाने के लिए हमारी सभी योजनाएं केंद्रित है। গরিবের মাসিহাকে, ধনীদের জন্য কে নীরবে কাজ করে চলেছেন আর গরিবের জন্য কে গলা ফাটিয়ে চলেছেন, এই প্রশ্নেই এখন দাঁড়িয়ে রাজনীতির যুদ্ধ। এবিপি আনন্দ। শুনবাবু, আবার আমি একটা শুধু সেন্টেন্স বলবো। আজকে দুপুরে ভূমিকম্প হয়নি তো? কেন? কারণ রাহুল গান্ধী বলেছিলেন না মুখ খুললেই ভূমিকম্প হবে। তো আমি সেইটা জিজ্ঞেস করলাম, ভূমিকম্প হয়নি তো? বাবা রে, তো ওইটাই মনে করছে রাহুল গান্ধী ভূমিকম্প হয়েছে। আমি সুমন বাবুর কাছে যাব। শুনবাবু, আবার আমি নরেন্দ্র মোদীতে ফিরব। সেটা হচ্ছে বিরোধীরা অনৈতিকতার পক্ষে এবং ইমানদারির জন্য তিনি লড়ছেন। এইভাবে আরেকবার অত্যন্ত তীক্ষ্ণ বিভাজন করেছেন নরেন্দ্র মোদী। না, কিন্তু নরেন্দ্র মোদীর এই বিমুদ্রাকরণের পর আপনি একটা সিদ্ধান্ত দেখেন যে কালো টাকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন, কোনো জায়গায় না। এবং আপনি রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্টেও যেভাবে টাকা যাওয়ার পথটা তিনি প্রশস্ত করে রেখেছেন যাতে কালো টাকা সাদা হয়ে যাবে, সেই রাস্তাটাও তৈরি। নতুন যে আয়কর বিল হয়েছে তাতেও আপনি 50% দিয়ে 50% সাদা করে নিতে পারছেন। আপনি বলছেন রাজনীতিবিদদের জন্য একটা নিয়ম আর সাধারণ মানুষের জন্য একদম তাই। এবং খুব স্বাভাবিকভাবে দেখবেন যে এই যে সাধারণ মানুষের কথা, আজকে ইপিএফ এর কথা বলছেন, তাতে 4 কোটি মানুষ। আগামী দিনে পিপিএফ এর সুদ কমবে, তার এফেক্টটা পড়বে 40 কোটি মানুষের উপর। এবং ব্যাংকের যে স্থায়ী আমানত, তার সুদের হার ক্রমশ কমছে। এখন 7%-এর বেশি সুদ কোথায় পাওয়া যায় না। আগে 8 থেকে 8.5% পর্যন্ত সুদ পাওয়া যেত, সেই স্থায়ী আমানতের টাকা করছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আজকে ধরুন না, কোচবিহারে এটিএম এর লাইনে একজন মারা গেলেন,
উত্তরপ্রদেশে যেখানে রাহুল মোদি মুখোমুখি এত রাজনীতির আমি এটাই বলতে চাইছি যে সেখানে একজন আত্মহত্যা করলে ছেলে বিয়ে টাকা তুলতে, তার দিল্লিতে এটিএম এর যে গাড়ি টাকা ভরা সেই গাড়ি ভাগলবা হয়ে গেছে এবং আপনাকে আমি বলে রাখি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেইটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা সন্দেহ প্রকাশ করেছে যে এই যে ব্যাংকগুলো যাদের দিয়ে এই সব এটিএম এ কালো টাকা ভরায় তারা 10 to 15% টাকা তারা ভরাচ্ছে ব্যাংকের এটিএম এ, আর 85 to 90% টাকা তারা অন্যদিকে কালোবাজারির জন্য ব্যবহার করছে। ফলে গোটা যে আরবিআই এর প্রথমে একজন গ্রেফতার হলেন, তারপর আরো দুজন অফিসার এবং উত্তরপ্রদেশের 3জন, তার মানে ক্লিনিং হচ্ছে উত্তরপ্রদেশের ঘটনা হচ্ছে ঘটনা থেকে তার মানে এটাও বলতে হচ্ছে যে শুধুমাত্র বিয়ে দেবেন নীতিন গডকরিরা। উত্তরপ্রদেশের ঘটনা হচ্ছে ঘটনা থেকে তার মানে এটাও বলতে হচ্ছে যে শুধুমাত্র বিয়ে দেবেন নীতিন গডকরিরা। নীতিন গডকরি জনার্দন রেড্ডিরা বিয়ে দেবেন, আর পরবর্তীকালে ছেলে মেয়ের বিয়ে দিতে হলে আগে বিজেপিকে মিসড কল দিয়ে সদস্য সমর্থক হতে হবে, অথবা ফর্ম ফিল আপ করার পরে তিনি মেয়ের বিয়ে দেবেন। আমি মনে করে দিই কৃষ্ণগঞ্জের এমএলএ গতবার জিতেছেন, গতবারে কৃষ্ণগঞ্জের এমএলএ তিনি তার বিয়েতে একজন শিক্ষক তৃণমূলের এমএলএ 10,000 লোক খাইয়েছেন। ঘটনা কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। चाय पी करके मोबाइल फोन से पैसे दिए जा सकते हैं। মোদি বলছে চা খান, মোবাইলে টাকা দিন, মুদিখানার জিনিস কিনুন, মোবাইল ফোনে পেমেন্ট করুন। কিন্তু এটা ভারতে কি সম্ভব? বাঁকুড়ার সরকারি অনুষ্ঠান থেকে সেই চায়েরই প্রসঙ্গ টেনে মোদিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে বলতো চাওয়ালা, চাওয়ালা এখন কোটিপতিওয়ালা হয়ে গেছে, পেটিএমওয়ালা। উত্তরপ্রদেশের কুর্সি দখলের লক্ষ্যে নিজেকে গরিব দরদি প্রমাণ করতেও মরিয়া প্রধানমন্ত্রী। ऐसी सरकार बनाई है जो सरकार गरीबों को समर्पित है। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা। সাধারণ মানুষ বুঝতে পারলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা যে কেন বুঝতে পারছেন না, আর কবে যে বুঝবেন ততদিন দেশটাই দুর্ভিক্ষ হয়ে যাবে। বোবা কালার সরকার, না শুনছে না দেখছে, গায়ের জোরে চলছে। উত্তরপ্রদেশে গিয়ে মোদির দাবি তার নেওয়া নোট বাতিলের সিদ্ধান্ত আখেরে গরিব মানুষের উন্নতির জন্যই। यही बीमारी है जिसने गरीब को गरीब रहने के लिए मजबूर किया है। मेरे देशवासियों ने ये जो कुछ भी सहा है देश के उज्जवल भविष्य के लिए सहा है। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে হাট মাঠ থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে আমার ট্রাইবেল পরিবাররা যারা জঙ্গল মহলে কাজ করে, যারা চাষবাসের কাজ করে, তাদের সকলেরই অসুবিধে হচ্ছে। নোট বাতিলের ধাক্কায় মানুষ যখন বেসামাল, তখন এক ধাক্কায় 0.15% কমছে ইপিএফ এর সুদ। স্বল্প সঞ্চয়েও আগামী দিনে আরো কমতে পারে সুদের হার। তাহলে কি মানুষকে শেয়ার বাজারে টাকা খাটাতে বাধ্য করা হচ্ছে? প্রশ্নটা অনেকেরই। গরিব লোকের রক্ত চুষে সে টাকায় কমিশন নেওয়া যাবে না। আপনারা বলে দেবেন না সরকার কমিশন খেয়ে, এখানে রাখতে হবে, ওই কোম্পানিতে রাখতে হবে, ওই মোবাইলটা কিনতে হবে, ওই অ্যাপসটা কিনতে হবে। শুনবেন না, তাহলে একেবারে ফকির হয়ে যাবেন। উদ্দেশ্য যদি মহান হয়ও, তাহলেও জোর করে চাপালে কি সুফল আদৌ মেলে, নাকি অনুকূল পরিস্থিতি তৈরি করে মানুষকে উৎসাহিত করা উচিত? প্রশ্নটা অনেকেরই। এবিপি আনন্দ। একটা কথা একটুখানি বলবো যে আসামের চা বাগানে যে মুখ্যমন্ত্রী যেটা বললেন, আসামের চা শ্রমিকদের জন্য নগদ টাকা দিচ্ছে আরবিআই থেকে, পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য কোনো নগদ টাকা দেওয়া হচ্ছে না। গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের যারা চা বাগানের শ্রমিক তারা কিন্তু অনাহারে রয়েছে। তাদের বৈষম্যের অভিযোগ তুলছেন। আমি না খুব ইম্পর্টেন্ট একটা আপনি প্রশ্ন তুলছিলেন যে লড়াইটা যেন মোদি হোক, মমতা হোক বা রাহুল গান্ধী হোক, বারবার ঘুরে ফিরে গরিবদের নিয়ে আসছে। ভেরি ইন্টারেস্টিং। মানে আমি কিন্তু বলছি আলটিমেটলি কিন্তু কয়েকটা বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর সামনে আসছে। তার মধ্যে একটা হলো যে সাধারণ মানুষ যদি ঋণ নেয়, কৃষক হতে পারেন, তিনি সাধারণ শ্রমিক হতে পারেন, শিক্ষক হতে পারেন, তার ঋণ পরিশোধ আপনাকে করতেই হবে।
কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে যে আদানি আম্বানিদের যে যাদের ঋণ মুকুব করা হচ্ছে সেটা কোন স্বার্থে, কিসের স্বার্থে? বিজয় মাল্য, এই প্রশ্নটা এই বিজয় মাল্যদের মতন মানুষরা বিজয় মাল্য পুরো লোনটা দ্বিতীয় পয়েন্ট হলো, দ্বিতীয় প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি সুদের মানে ইপিএফ আজকে সুদ কমালেন, কালকে পিপিএফ খুব কমাতে পারেন, বাজার অ্যাডজাস্টমেন্ট যাই করুন না কেন, যে প্রশ্নটা আসছে পিপিএফ বা ইপিএফ এর থেকে টাকা তুললে আমার সেটা ট্যাক্সেবল টাকা হবে, অথচ আপনি শেয়ার মার্কেটে টাকা যেখানে খাটাচ্ছেন, আমি বলছি তো মানুষকে ফোর্স করা হচ্ছে যে শেয়ার মার্কেটে টাকা রাখার জন্য, আনসার্টেনিটি থেকে ঠেলে দেওয়া হচ্ছে বলতে মনে হচ্ছে। ট্যাক্স এক্সাম্পটেড, অর্থাৎ কর দিতে হবে না। প্রশ্নটা আসবে আপনি কার সাথে করছেন? যে সাধারণ মানুষ পিপিএফ এর টাকা রাখে তাদের স্বার্থ না দেখে আপনি শেয়ার বাজারে যে ক্যাপিটালিস্টরা রাখে তাদের টাকা। না না না, তার থেকে বড় কথা সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়লেন। ভবিষ্যৎ প্রথমত দেখুন, পিপিএফ এর যারা টাকা রাখে বা ইপিএফ এর টাকা রাখে তারা একটা ভেবে রেখেছে যে আমি রিটায়ার্ড করব, আমার জীবন এইভাবে চলবে, একটা পরিকল্পনার প্রেক্ষিতে রেখেছে। এবং তখন রাষ্ট্র, আমি যখন টাকা রেখেছিলাম রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ এত পার্সেন্ট আপনাকে সুদ দেওয়া হচ্ছে। না, ওই আশ্বাসটাই থাকছে না, ওটা অনিশ্চয়তা। আমি শুধু এই ক্ষেত্রে বলছি না, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। লার্জার ইকোনমিক কোশ্চেন যদি আপনি তোলেন, আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। তৃতীয় যে প্রশ্নটা, যদি না হোক কিন্তু যদি কোনো সিদ্ধান্ত এরকম আসে যে আপনি 15 লাখ টাকা বা 20 লাখ টাকার উপরে বাড়িতে রাখতে পারবেন না, আমার যে প্রশ্নটা সেটা হলো আমি যদি কর দিই, আমি যদি লিগ্যাল টাকা থাকে আমার, আমি আমার অর্থনৈতিক স্বাধীনতা আমার সংকুচিত করার এখতিয়ার কে দিয়েছে? কোন আইন দিয়েছে? আরে এটা রাইটের ভিত্তিতে মৌলিক অধিকার হস্তক্ষেপ, সুপ্রিম কোর্টের আদেশ এটা বলছে। দেখুন এটা মৌলিক অধিকার বলছে তো, দাঁড়ান, এটা আপনার নিজেরা বলছেন না, আমি রোজগার করা টাকা কালো টাকা নয়, আপনি বাড়িতে রাখবেন, মৌলিক অধিকারে হস্তক্ষেপ। আপনি মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছেন না সরকার। আবার এসআইটি সুপ্রিম কোর্ট গঠন করেছে, যেটা কংগ্রেস 3 বছর আটকে রেখেছিল ব্ল্যাক মানিটাকে প্রশ্রয় দেওয়ার জন্য। প্রথম মিটিংয়েই মোদি এসে এসআইটি গঠন করে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। সেই এসআইটি কাজ করছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে। দোহাই এই এসআইটির কাজটাকে আরেকটা কথা বলি, বিশ্বনাথের একটা কথা বলি, যেরকম বললেন যে সাধারণ মানুষ পয়সা রাখছে, তারা পয়সার ফেরতের জন্য ইপিএফ এর কথা বলছে 0.15% কমার জন্য। তার সঙ্গে মনে রাখতে হবে ইনফ্লেশন 12% থেকে কমে এখন 5%। যদি বলি আমি এই ছোট্ট একটা বিরতি নেব, যেতে যেতে দেখবো ভেনেজুয়েলা নোটের সিদ্ধান্ত থেকে রোল ব্যাক করলো কিভাবে। দেখুন, নোট বাতিল এই ইস্যু নিয়ে এখন শুধু ভারতেই যে জোর চর্চা চলছে এমন নয়, ভারত থেকে 14,000 কিলোমিটার দূরে ভেনেজুয়েলাতেও একই অবস্থা। ভারতের 1 মাস 4 দিন পর নোট বাতিলের পথে হেঁটেছে এই দেশ। চালু হয়েছে নতুন নোট, কিন্তু নোট বাতিলের এই সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে। 12ই ডিসেম্বর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় 100 বলিভারের নোট বাতিল করে দেন। নরেন্দ্র মোদী দাবি করছেন নোট বাতিলে কালো টাকার মজুতকারীরা জব্দ হবেন, আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছিলেন নোট বাতিলের সিদ্ধান্তে মূল্য বৃদ্ধি এবং নোট মাফিয়াদের বারবারন্ত বাগে আসবে। কিন্তু প্রেসিডেন্ট এই দাবি করলেও নোট বাতিলের সিদ্ধান্তই ভেনেজুয়েলাকে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দোকানে জিনিসপত্র রয়েছে কিন্তু কেউ কিনতে পারছেন না। এতেই ধৈর্যের বাঁধ ভাঙে সাধারণ মানুষের, শুরু হয় সংঘর্ষ। একের পর এক দোকানে চলে লুটপাট। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ডিপার্টমেন্টাল স্টোরের নিরাপত্তার জন্য সেনা নামাতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। ভেনেজুয়েলার অর্থনীতিতে মোট নোটের 77% ছিল 100 বলিভারের নোট। এই নোট বাতিল করে সরকার 500, 2000 ও 20,000 বলিভারের নতুন নোট চালু করে। ভেনেজুয়েলার মোট জনসংখ্যা 3 কোটি। নোট বাতিলের ফলে প্রায় 40% মানুষের হাত ফাঁকা হয়ে যায়। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছেন। মোদী সরকারকে আক্রমণ করতে শনিবার এই ভেনেজুয়েলার নজির টেনেছেন মুখ্যমন্ত্রী। আমি দেখলাম ভেনেজুয়েলাও করেছিল, কিন্তু তারা যখন দেখেছে মানুষের অসুবিধা হচ্ছে উইথড্র করেছে। আর ভারতবর্ষে একটা সরকার আছে, বোবা কালার সরকার, না শুনছে না দেখছে, গায়ের জোরে চলছে। ভেনেজুয়েলায় নোট বাতিলের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এখানে কি হবে উত্তর দেবে সময়। এবিপি আনন্দ।